দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ পড়ব হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটি। আমি হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ বললাম। প্রবন্ধ আর গল্প এর পার্থক্য হলো, যদি সহজভাবে বলা যায়, গল্প আলোচনার বিষয় আর প্রবন্ধ হলো সমালোচনার বিষয়। অর্থাৎ হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক শ্রীপান্থ, যিনি এই প্রবন্ধটি রচনা করেছেন, লিখেছেন, তিনি কলম আর কালি অর্থাৎ কালি কলম যে হারিয়ে গিয়েছে, হারাতে বসেছে বা হারিয়ে যাওয়ার পথে, সেই সম্পর্কে সমালোচনা করবেন। কি কারণ, কি জন্য, এই সমস্ত বিষয় নিয়ে এই প্রবন্ধটির উৎস হলো কালি আছে কাগজ নেই, কলম আছে মন নেই প্রবন্ধ। এই প্রবন্ধ থেকে তোমাদের একটি প্রশ্ন এসে থাকে যে শ্রীপান্থের প্রকৃত নাম কি? তোমরা লিখবে নিখিল সরকার। এবার আলোচনা শুরু করা যাক। তার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ভিডিওটি ভালো লাগলে, তুমি নতুন হলে আমার চ্যানেলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নিচে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবে আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রথম লাইনটি একটি প্রবাদ বাক্য দিয়ে শুরু করেছেন প্রাবন্ধিক। বলছেন, কথাই বলে কালি কলম মন লেখে তিনজন। অর্থাৎ কালি, কলম আর মন, এই তিনজন মিলে লেখালেখির কাজ করে। লিখতে গেলে কালি লাগবে, কলম লাগবে, মন লাগবে। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কলম ঠিক আছে, কালি বলার মানে কি? আমরা তো কালি বলি না, আমরা তো কলম বলি। আসলে যে সময় প্রাবন্ধিক এই প্রবন্ধটি লিখছেন, সেই সময় কিংবা তার কিছু সময় আগে কালি দিয়ে লেখা হতো। পাখির পালক বা এই বাঁশের কঞ্চি, এই জাতীয় জিনিস দিয়ে কালিতে ডুবিয়ে ডুবিয়ে লেখার কাজ করা হতো। তাই প্রাবন্ধিক একটি প্রবাদ বাক্য দিয়ে শুরু করছেন যে কালি কলম মন লেখে তিনজন। পরীক্ষায় আসতেই পারে যে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে প্রবাদ বাক্যটি লেখো, এটি লিখতে হবে। পরের লাইন দেখো, কিন্তু কলম কোথায়? প্রাবন্ধিক প্রশ্ন করছেন যে কলম কোথায়? আমরা তো বলি যে কালি কলম মন লিখে তিনজন, কিন্তু কলম কোথায় আজ? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। আপিস অর্থাৎ অফিস। প্রাবন্ধিক যেখানে কাজ করেন সেই জায়গাটা হচ্ছে লেখালেখির আপিস, বা সেই অফিসটা হচ্ছে লেখালেখির অফিস। সবাই এখানে লেখক, প্রাবন্ধিক সহ যিনারা কাজ করেন সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। দেখা যাচ্ছে যে প্রাবন্ধিক যেখানে কাজ করেন সেখানে শুধু প্রাবন্ধিকের কাছে বাদে আর কিন্তু কারো পকেটে বা হাতে কলম নেই, অথচ সেই অফিসটা হচ্ছে লেখালেখির অফিস। এই যে কলমের প্রতি ভালোবাসা, কলমের প্রতি যে দরদ প্রাবন্ধিকের আমরা দেখতে পাচ্ছি, এই যে কালি কলম কিভাবে হারিয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল, কারো কাছে কলম নেই, কালি নেই, এই জিনিসগুলো নিয়েই এই প্রবন্ধতে প্রাবন্ধিক আলোচনা করবেন। পরের লাইন, সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাঁচের স্ক্রিন বা পর্দা। প্রাবন্ধিক বলছেন যে আমি যে অফিসে কাজ করি সেখানে কারো কাছে কলম নেই, কিন্তু সবার সামনে একটা চৌকো আয়নার মতো কাঁচের স্ক্রিন বা পর্দা রয়েছে, আর তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড রয়েছে। তাহলে আমরা স্ক্রিন, কিবোর্ড কোথায় দেখতে পাই? কম্পিউটারের সাথে। অর্থাৎ অফিসের প্রত্যেক কর্মচারীর সামনে কম্পিউটার রাখা রয়েছে। কিবোর্ড অর্থাৎ যেই বোর্ড দিয়ে লেখা হয়, যে যন্ত্র দিয়ে লেখা হয় সেটা হচ্ছে কিবোর্ড। প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ, ABCD, নাম্বারিং, বিভিন্ন জিনিস ছাপানো রয়েছে। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। লেখক কাকে বলে? যিনারা লেখালেখির কাজ করেন, কিন্তু এখানে তো লেখালেখির কাজ হচ্ছে না, এটাই কবির দুঃখ। মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে, যে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে। যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুটে উঠছে পর্দায়, অর্থাৎ কম্পিউটারের স্ক্রিনে। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবে ছাপানোর জন্য তৈরি করে দেন। অর্থাৎ লেখকের কলম কালিতে লেখার অভ্যেস, তাই তিনি কম্পিউটার চালাতে জানেন না। অন্যজন অর্থাৎ তার সহকর্মী সেই কাজটা করে দেন। পরের লাইন, একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তবেই বিপদ। পরীক্ষায় আসবে যে প্রাবন্ধিক অফিসে কলম নিয়ে যেতে ভুলে গেলে কোন বিপদ? তবেই বিপদ। তাহলে বিপদটা কি? বিপদটি হলো কলম, কারো সঙ্গে কলম নেই।
যদি বা কারো কাছে গলা শুকনো ভোতা মুখ একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। অর্থাৎ প্রাবন্ধিক যখন কলম নিয়ে যেতে ভুলে যান অফিসে, কারো কাছে চাইলে যদিও এক একটি কলম পাওয়া যায়, তবে সেই কলম ভোতা অর্থাৎ কালি নেই, কালি শুকিয়ে গিয়েছে। দায়সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়। দায়সারা মানে কোনো রকমভাবে সেই কাজটাকে পরিপূর্ণ করার জন্য, সম্পূর্ণ করার জন্য কোনো রকম করে ওই কলমকে চালাতে হয়। অথচ আমাদের আপিস সবাই বলেন লেখালেখির আপিস। তাহলে কি আমরা বলবো যে এই অফিস লেখালেখির অফিস? না, প্রাবন্ধিকের সাথে আমরাও একমত। কারণ লেখালেখির অফিস মানে হচ্ছে লেখা যাবে, বিরিয়ানির দোকান মানে বিরিয়ানি পাওয়া যাবে, ঠিক না? আলু পটল এগুলো পাওয়া যাবে না, ওই রকম লেখার অফিস মানে হচ্ছে লেখালেখির কাজ হবে। কিন্তু এখানে কেউ লেখালেখির কাজ করে না, এখানে সবাই কম্পিউটারে কাজ করে। শুধুমাত্র প্রাবন্ধিকই আছেন সেই অফিসে যিনি লেখার প্রতি, কালি কলমের প্রতি ভক্তি রয়েছেন যিনার। বাংলায় একটা কথা চালু ছিল, প্রশ্ন আসবে বাংলায় কোন কথা চালু ছিল? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। মুন্সি মানে যারা কোনো একটা সাইডে লেবার নিয়ে যায় এবং তাদের দেখাশোনা করে, তো তাদের সব সময় লিখে রাখতে হয় হিসাব। তো সেই হিসেব লেখার জন্য কলম লাগে, খাতা লাগে। কিন্তু এখন এমন মুন্সি দেখতে পাওয়া যাচ্ছে যে যাদের কাছে কালি কলম কিছুই নেই, কিন্তু নিজেকে আবার মুন্সি আনা করে তুলছে বা দেখানোর চেষ্টা করছে, মুন্সি বলছে নিজেকে। কালগুণে বুঝি বা আজ আমারও তাই। এখন প্রাবন্ধিকেরও মনে হচ্ছে যে তিনি একজন কালি কলম না থাকা মুন্সি। পরের প্যারা দেখো, আমি গ্রামের ছেলে। আমরা জানতে পারলাম যে প্রাবন্ধিক হলেন গ্রামের ছেলে, অর্থাৎ মফস্বল পাড়ার গ্রামের ছেলে। 50-60 বছর আগে আমার মতো যারা বাংলার ওজপাড়া গাঁয়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক। বলছেন যে 50-60 বছর আগে যারা ওজপাড়া গাঁয়ে অর্থাৎ একদম মফস্বল এলাকায় জন্মগ্রহণ করেছেন প্রকৃতির মাঝে, তারাই বুঝবেন যে কলমের সাথে তাদের সম্পর্ক বা প্রাবন্ধিকের সম্পর্কটা কতটুকু। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে। এবার কিভাবে কলম তৈরি করতেন প্রাবন্ধিক সেটা আমাদের জানাচ্ছেন যে প্রাবন্ধিক কলম তৈরি করতেন রোগা বাঁশের, শুকনো বাঁশের, পাতলা বাঁশের কঞ্চি কেটে, অর্থাৎ শাখা প্রশাখা ডাল কেটে। মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়। মুশকিল হতো, কখন কি মুশকিল হতো না, তো কলম বানানোর সময় সেই বাঁশের কঞ্চির যে মুখ সেটাকে চিরে দেওয়ার সময় একটু মুশকিল হতো, অর্থাৎ জটিলতা দেখা দিত। খুব সাবধানে সেটাকে চিরতে হতো, সেটাকে ফাঁক করতে হতো। বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সূচালো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই, মানে হালকাভাবে চিরে দেওয়া চাই, নইলে সেই কঞ্চির ভিতরে যে ফাঁপা অংশ রয়েছে সেটা দিয়ে কালি, মানে সে তার মুখ দিয়ে কালি চুঁয়ে সবকটায় পড়ে যাবে। তবে কালি পড়বে ধীরে ধীরে চুঁয়ে, এরকম হওয়া চাই ব্যবস্থা। কোথায় পড়বে না, লেখার পাতে পড়বে। কোথায় কালিটা পড়বে? লেখার পাতে, অর্থাৎ পাতে লেখা হতো আগে, এটা আমরা জানতে পারলাম, কাগজে নয়। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা। দাগ দিয়ে দাও লাইনটি, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসার মতো। যে প্রাবন্ধিকেরা কিসের উপরে লিখতেন? কাগজের উপরে নয়, তারা শৈশবে বা তিনারা শৈশবে কলা পাতার উপর লিখতেন। তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম, মানে স্কুলে বা টিউশনে যে বাড়ির কাজ দিত মাস্টারমশাই, সেটা নিয়ে তারা ওই কলার পাতায় লেখে বা তিনারা কলার পাতায় লিখে নিয়ে যেতেন। আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে, মানে রাইট না দিয়ে আড়াআড়িভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের, যে ঠিক আছে এরকমই রাইট মানে এটাই, আড়াআড়িভাবে ছিঁড়ে দিতেন। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম, বাড়ি নিয়ে আসতাম না। বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল হবে। তাহলে কিসে অমঙ্গল হবে, কেন অমঙ্গল হবে? কারণ কলার পাতায় লেখা, যদি ওই কলার পাতাটাকে যদি গরুকে খাওয়ানো হতো তাহলে কিন্তু অমঙ্গল হতো, এরকম একটা কথা চালু ছিল। অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গ মাংস, অর্থাৎ যার কাছে কোনো অক্ষর জ্ঞান নেই, অক্ষর সম্পর্কে কোনো ধারণা নেই, তার কাছে ওই কলার পাতা ফেলে দেওয়াটা হচ্ছে গ মাংস খাওয়ার মতো। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ, অর্থাৎ গরুকে লক্ষ্মী মানা হয় এবং গরুকে দেবতা মানা হয়। তাহলে গরুকে যদি সেই লেখা খাইয়ে দেওয়া হতো তাহলে কিন্তু অমঙ্গল হতো বা পাপ হতো, এরকম একটি কথা চালু ছিল। কারণ আমরা জানি অতীতকালে কুসংস্কার ছিল, কুসংস্কার আচ্ছন্ন ছিল মানুষ, কুসংস্কারের দাপটে পড়ে অনেক কিছুই ভুলভাল
কাজ করত। প্রাবন্ধিক আমাদের এখানে কুসংস্কারের প্রতি একটু ইঙ্গিত দিলেন। পরের প্যারা দেখো, আমরা কালি তৈরি করতাম নিজেরাই। এই যে প্যারাটুকু, এখানে মোটামুটি 12-13টি লাইন রয়েছে। এই প্যারাটুকু খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। কালি তৈরি করার পদ্ধতি, কিভাবে কালি তৈরি করতেন প্রাবন্ধিকেরা, A to Z দেওয়া রয়েছে। বলছেন আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, অর্থাৎ প্রাবন্ধিকরা নিজেরাই কালি তৈরি করতেন। অবশ্য মা পিসি দিদিরাও সাহায্য করতেন আমাদের, যারা বয়স্ক তারাও সাহায্য করতেন, কারণ তারা জানে কিভাবে কালি তৈরি করতে হয়। প্রাচীনেরা বলতেন, পরীক্ষায় আসবে লাইনটি, প্রাচীনেরা অর্থাৎ পূর্বপুরুষেরা বলতেন, তিল ত্রিফলা শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা, লোহপাত্রে লোহাই ঘষি, ছিঁড়ে পত্র না ছিঁড়ে মসি। এই বাক্যটির অর্থ হলো যে তিল ত্রিফলা শিমুল ছালা, অর্থাৎ তিল, হরতকি, শিমুল গাছের ছাল, এই সমস্ত কিছু নিয়ে ছাগলের দুধে মিশিয়ে লোহ পাত্রে, মানে লোহার একটা পাত্রে লোহায় ঘষে সেটা নিয়ে কালি তৈরি করতো। আর ছিঁড়ে পত্র না ছাড়ে মসি, অর্থাৎ এমনভাবে কালিটা তৈরি হতো যে পত্র ছিঁড়ে যাবে, মানে যার উপর লেখা হবে সেটা ছিঁড়ে যাবে, কিন্তু মসি মানে কালি সেখান থেকে উঠবে না বা ছাড়বে না, এই ধরনের একটা অর্থ দাঁড়ায়। এই লাইনটি মুখস্থ করবে, ভালোভাবে মনে রাখবে, পরীক্ষায় আসে। ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থা। তাদের বলতে প্রাচীনদের, এখনও কিন্তু প্রাবন্ধিকদের কথা বলা হয়নি। আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? অর্থাৎ এখন যে সময়ের কথা বলছেন প্রাবন্ধিক, সেই সময়ে কিন্তু এত কিছুর আয়োজন পাওয়া মুশকিল। আমাদের ছিল সহজ কালি তৈরির পদ্ধতি। কি পদ্ধতি? বাড়ির রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো। এটা প্রত্যেকের বাড়িতে হয় যারা পাড়া গ্রামে বাস করো। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাটি রাখা জলে তা গুলে নিতে হতো কালিটা কড়াই থেকে ছাড়িয়ে নিয়ে। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালি জলে হরতকি ঘষত, যেন শক্তপোক্তভাবে পাতায় লেগে থাকে। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মেশাতো গাঢ় করার জন্য। সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টক টক করে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। এই লাইনটি বোঝার জন্য একটি উদাহরণ তোমাদের সামনে তুলে ধরছি, যে তোমরা যখন কামারের কাছে গিয়ে দেখবে যে তারা কোনো অস্ত্র তে শান দিচ্ছে, অর্থাৎ ধার দিচ্ছে, তোমরা দেখতে পাবে সেটাকে কিন্তু লবণ জলে ডোবানো হয় সেটা রেডি করার পর, অর্থাৎ ধারটা যেন টিকে থাকে, শক্ত হয়ে থাকে। ঠিক এরকম কালি যেন না ছাড়ে, শক্ত হয়ে থাকে। অল্প জ্বলতো, তাই অনেক সময় টকবক করে ফুটতো, মানে ফুটতে দেখা যেত। এটা কিন্তু কামার পাড়ায় দেখতে পাওয়া যায়। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি ব্যাস তৈরি হয়ে গেল। দোয়াত মানে মাটির দোয়াত, দাগ দিয়ে দাও। দোয়াত মানে কি? দোয়াত বলতে কি বোঝো? মাটির দোয়াত, অর্থাৎ যেখানে কালি রাখা হতো যে পাত্রে। বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা, বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। এই লাইনটি দাগ দাও। বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কাদের, কি, কোন সমস্ত জিনিস নিয়ে লেখালেখি করা হতো বা কালি তৈরির পদ্ধতি, এই দুটো প্রশ্ন একই। এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম। লাইনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন। এই লাইনটি বুঝে নিলে তুমি বুঝে যাবে যে হারিয়ে যাওয়া কালি কলম নামকরণ কেন করা হয়েছে। এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, অর্থাৎ যখন হাতছাড়া হয়ে যাচ্ছে এত কষ্ট করে তৈরি করা কলম, তখন মনে কষ্ট হয় বই কি, তখন তো সবার কষ্ট হবে। পুরানো জিনিস যখন আমাদের থেকে বিদায় নেই, তখন কিন্তু একটু কষ্ট হয়। যেমন আমরা চটি পরি বা কিছু ড্রেস পরি, সেটা যখন ছিঁড়ে যায় তখন আমাদের একটা মায়া জন্মায় যে এবার মনে হয় এটাকে বাদ দিতে হবে। ঠিক এরকম প্রাবন্ধিকেরও কালিকলমের প্রতি মায়া জন্মাচ্ছে বা অবলুপ্ত হচ্ছে, হারিয়ে যাচ্ছে বলে দুঃখ প্রকাশ করছেন। পরের প্যারা, ভাবি আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম। প্রাবন্ধিক ভাবছেন যে আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্ম নিতাম, যদি ভারতের জন্ম না হয়ে, আবেগে পড়ে প্রাবন্ধিক এই সমস্ত কথা বলছেন যে যদি ভারতে জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে, অন্য দেশে, আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান। প্রশ্ন আসতে পারে যে বাঙালি না হয়ে কি হতে চেয়েছেন? তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নল খাগড়া ভেঙে নিয়ে আসতাম, সেটিকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতাম। অর্থাৎ তিনি যেতেন সুমেরিয়ান, সেখানে গিয়ে তিনি একটি নল খাগড়ার একটি কাণ্ড নিয়ে আসতেন এবং সেটাকে ভোঁতা করে সেটাকে তুলি বানিয়ে লিখতেন।
হয়তো সূচালো করে কলম বানাতাম সেটাকে, হয়তো ফিনিশিও আমি বন্য প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হাড়, অর্থাৎ হাড়ের মধ্যে কিন্তু ফাঁপা অংশে কালি ভরে সেটাকে কলম বানানো যায়, সেই আমার কলম, আর সেটাই হতো আমার কলম, সে আমার কলম। কোন জিনিসটা? প্রাবন্ধিকের কলম, এটা প্রশ্ন আসবে। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, সম্রাট হতাম, রাজা হতাম, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, তাহলে ও আমার শ্রেষ্ঠ কারিগররা ব্রোঞ্জের একটা ব্রোঞ্জের শলাকা আমাকে দিত, যার পোশাকি নাম স্টাইলাস। দাগ দিয়ে রাখো যে ব্রোঞ্জের শলাকির পোশাকি নাম হচ্ছে স্টাইলাস, বা স্টাইলাস কি? ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম। তুলে দিত আমার হাতে আদর করে, তার বেশি আর কিছু নয়। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন, এই যে লাইনটি খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে দাগিয়ে রাখো যে সিজার কাকে হত্যা করেছিল কলম দিয়ে? কাসকাকে। কিন্তু এই স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা ছিল সেটা, যেটা দিয়ে আঘাত করেছে। কলম সেদিন খুনিও হতে পারে বই, অর্থাৎ কলম খুনিও হতে পারে। চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে, দাগ দাও যে চীনারা চিরকাল কিসে লিখে আসছে, কিসের দ্বারা? তুলির দ্বারা। তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বাত্রেই শলাকা, তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির পালক আর ব্রোঞ্জেরই হোক। অর্থাৎ প্রাবন্ধিকের যে স্বপ্ন, যে তিনি কলমকে এতটা ভালোবাসা দেখাচ্ছেন এই প্যারাতে, যে কতটা ভক্তি ভালোবাসা ছিল কলম, কালি কলমের প্রতি, যে তিনি এরকম করতেন, বা তিনার এরকম স্বপ্ন ছিল। পরের প্যারা আসো। এখন স্কুলের ছেলে মেয়ের তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম, মানে স্কুল থেকে কলম দেওয়া হয়, বিতরণ করা হয়। তখন প্রাবন্ধিক কলম পেতেন না, কিন্তু এখন কলমের অঢেল কলম। হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না, এতটাই অস্পৃশ্য হয়েছে কলম। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোয় আমরা দেখতে পাই, বাদবাকি আর কেউ ইউজ বা ব্যবহার করে না। তো প্রশ্ন আসবে, খাগের কলম কোথায় দেখতে পাওয়া যায়? একমাত্র সরস্বতী পুজোয়। কাঁচের দোয়াতে কালির বদলে দুধ থাকে, মানে একটা ভণ্ডামি জিনিস। ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম থাকে। পালকের কলম আর চোখে এখন পড়ে না, তার ইংরেজি নাম হলো কুইল, অর্থাৎ পালকের কলমের ইংরেজি নাম হলো কুইল, এটা পরীক্ষায় আসে। কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের বলতেন বাবু কুইল ড্রাইভার্স। লর্ড কার্জন ইংরেজ শাসক, তিনি বাঙালি সাংবাদিক, অর্থাৎ যিনারা নিউজ কাভার করে, ভিডিও করে আর কি, এখন তুমি ঠিক সামনে দেখতে পাবে বিভিন্ন জায়গায়, তারা কিন্তু আগে ভিডিওগ্রাফি ছিল না, আগে তারা কলম নিয়ে কাগজের উপর, পেপারের উপর সব ঘটনা বিস্তারিত লিখতেন। তো তখন বাঙালিদের তো এমনিতেই ইংরেজির প্রতি একটা দুর্বল মনোভাব, ইংরেজি ভালো হয় না, তো তাদের নরম গরম ইংরেজি দেখে এদিক ওদিক হয়ে যেত। এই জিনিসটা দেখে লর্ড কার্জন কিন্তু হাসতেন এবং বাবু কুইল ড্রাইভার্স বলে ব্যঙ্গ করতেন, যে বাবু কুইল ড্রাইভার্সের মতো, কুইল পেনের মতো চলছে আর কি তাদের মুখ, মানে এটা একটা ব্যঙ্গাত্মক বাক্য। এখন পালকের কলম দেখতে হলে পুরোনো দিনের তৈলচিত্র, মানে কোনো একটা ছবিতে, ফটোতে কিংবা ফটোগ্রাফে ছাড়া আর গতি নেই, অর্থাৎ অরিজিনাল মানুষের ব্যবহার করা কিন্তু আর এখন পালকের কলম দেখতে পাওয়া যাবে না। উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের সোমুন্সি ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোজা পালকের কলম, অর্থাৎ উইলিয়াম জোন্সের কিংবা কেরি সাহেবের এগুলো ছবি বা ফটো দেখলে আমরা ওই কলম দেখতে পাবো। এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্র আবিষ্কার করেছিলেন। যন্ত্রটার নাম মনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো, মানে আমরা যে যে মেশিনের দ্বারা রুলের সামনেরটা সূচালো করি, শার্পনার, সেটার মতো। তাতেও রয়েছে ধারালো একটা ব্লেড লাগানো, ঠিক যেরকম রুল শার্পনারে থাকে। পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম। অর্থাৎ এখন যন্ত্র নিয়ে নিয়েছে মানুষের জায়গাটা। মানুষ প্রাবন্ধিকের সময়কালে কি করতো? প্রাবন্ধিক সহ নিজে কালি কলম তৈরি করতেন, কিন্তু এখন সেই জায়গাটা দখল করেছে যন্ত্র। এই যে কষ্ট প্রাবন্ধিকের কলম হারিয়ে যাওয়ার প্রতি। তারপরের প্যারা দেখো, পালকের কলম তো দূরস্থান, মানে পালকের কলম দূরেই থাক, দোয়াত কলমই বা আজ কোথাও কিন্তু পাওয়া যায় না। এই লাইনটি উত্তর লেখার জন্য অ্যাপ্রোপ্রিয়েট লাইন, খুব সুন্দর লাইন, মনে রাখবে। কোনো আপিসে দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত কলম, কিন্তু সেসব ফাঁকি মাত্র, অর্থাৎ নকল কলম, ওগুলো চলে না, ওগুলো জাস্ট শুধু দেখানোর জন্য। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বলপেন মাত্র, অর্থাৎ ছদ্মবেশী মানে ওই রকম করে একটা বানিয়ে রাখা হয়েছে মানুষকে দেখানোর জন্য, সৌন্দর্যের জন্য এক কথাই। তাকে আবার কেউ বলেন ডট পেন, মনে রাখবে। কাকে ডট পেন বলেন? বল পেনকে।
কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কোনো একটা কাগজে, কলকাতার চৌরঙ্গি পথে কোনো একটা রাস্তা, কলকাতার জায়গা, গিজগিজ করছে ফেরিওয়ালারা কলম বিক্রি করে। তাদের প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা হচ্ছে কলম বিক্রি করা। এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনও দেখা যায়। সস্তার চূড়ান্ত, অর্থাৎ তখন 3 জন ফেরিওয়ালার মধ্যে একজন কলম বিক্রি করতো, অন্যান্য জন অন্য কিছু বিক্রি করতো। কিন্তু এখন 10 জনের মধ্যে 10 জনই কলম বিক্রি করছে, অর্থাৎ কলমের অঢেল অবস্থা, সস্তার চূড়ান্ত অবস্থা এটা। ফলে প্রত্যেকের পকেটে কলম রয়েছে। শুধু কি পকেটে দেখতে পাওয়া যাচ্ছে? না, এত কলম যে পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুজে রাখার জন্য, কান অবধি কলম চলে গিয়েছে, এবার চুল অবধি যাবে, আমরা পরবর্তী কোনো একটি অংশে পাবো। দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট লাইন, যে দার্শনিক তাকেই বলি। কাকে দার্শনিক বলা যাবে? যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন, অর্থাৎ দুনিয়া সম্পর্কে লেখালেখি করেন। ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা। বুঝতে পারছো? এই লাইনটি খুব ইম্পর্টেন্ট, যে কলম আজ পা অবধি চলে গিয়েছে। আজকাল কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজানো থাকে। পুলিশদের বা দেখবে একটা এখানে ছোট্ট এইভাবে ঘাড়ে একটা ছোট্ট একটা কাপড় লাগানো থাকে, সেখানে কলমটা ঢুকিয়ে রাখে, এরকম কিন্তু দেখতে পাওয়া যায় এখনও। কেউ অবশ্য চুলের কলম ধারণ করে, এই যে একটু আগে বললাম কীরকম, সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়, অর্থাৎ অজান্তে কীরকম ভিড়ের ট্রামে বাসে যাতায়াতের ফলে। মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কে একজন চেঁচিয়ে উঠল, ও দিদি আপনার খোঁপায় কলম। অর্থাৎ কলম পকেট থেকে, ঘাড়ের ওই ছোট্ট একটা পকেট থেকে চলে গিয়েছে কোথায়? মেয়েদের চুলে। বিস্ফোরণ, কলমের বিস্ফোরণ ঘটেছে, কলম ছড়িয়ে গেছে দুনিয়ায়। একসময় এই কলম পাওয়া যেত না, নিজে তৈরি করতেন প্রাবন্ধিকেরা। একসময় বলা হতো কলমে কায়স্থ চিনি গোপেতে রাজপুত, অর্থাৎ কলম যার কাছে আছে তিনারা ভদ্র, অতিভদ্র, কায়স্থ, সুশিক্ষিত, আর গোঁফ যাদের আছে, দাড়ি মোজ যাদের আছে, তারা হচ্ছেন রাজপুত, অর্থাৎ উচ্চপদস্থ জাতির মানুষ। এখন কলম বা গোঁফ কোনো কিছুই আর বিশেষ কারো নয়, অর্থাৎ সবার হয়েছে। কালির অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে, অর্থাৎ কালী কলমের অক্ষর নেই পেটে, শিক্ষা নেই, অথচ তিনি কালীঘাটে গিয়ে, কলকাতায় কালীঘাট বলে একটি জায়গা রয়েছে, সেখানে গিয়ে চণ্ডীপাঠ পড়ছেন। মানে একটা কি বলবো, এই যে আধুনিক যুগে কলম এতটাই ছড়িয়ে পড়েছে যে কলমের ব্যবহার সব মানুষই করছে, কিন্তু তখন এই জিনিসটা একটু খুব কঠিন বলে মানুষের মনে হতো, যে কালি তৈরি করো, কলম তৈরি করো, তারপর লেখালেখির কাজ হবে। এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন, প্রাবন্ধিকের ভাবার কোনো প্রয়োজন নেই। আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সর্বজনীন। দাগ দিয়ে রাখো লাইনটা, কলম এখন সবার কাছে রয়েছে, সর্বজনীন। সত্যি বলতে কি, কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেট মাররাও এখন আর কলম নিয়ে হাত সাপাইয়ের খেলা দেখায় না, অর্থাৎ খেলা দেখায় না মানে চুরি করে না। আগে কি হতো, কলম পরিমাণে কম ছিল, সবার কাছে কলম ছিল না বলে কলম বেশি দামে বিক্রি হতো, তৈরি করতে হতো, তো তখন পকেট মারতো, কলম চুরি করতো। কিন্তু এখন আর সেটা দেখা যায় না, কারণ এখন কলম সবার কাছে। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। দাগ দাও, কাদের কাছে, কেন অস্পৃশ্য? এর আগের দুটো ফেরার উত্তর হবে, তোমরা লিখে নিও, ভালোভাবে বুঝে নিও, যে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কাদের কাছে? না তো যারা কলম নিয়ে হাত সাপাই দেখায়, পকেট মারদের কাছে। কেন? না তো কলম এখন সস্তা হয়ে গেছে, সবার কাছে কলম রয়েছে। পণ্ডিতরা বলেন, কি বলেন, কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। বিপ্লব ঘটায় মানে পরিবর্তন আনে, সেটা হচ্ছে ফাউন্টেন বলে একটি পেন। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। দাগ দিয়ে রাখো যে কাকে ঝর্ণা কলম বলা হতো। নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে, অর্থাৎ রবীন্দ্রনাথ এই নামটি দিয়েছেন ঝর্ণা কলম বাংলায়। পরের প্যারা, একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন, অর্থাৎ এই যে কালির ফোয়ারা, অর্থাৎ যে ফাউন্টেন পেন কীভাবে তৈরি হলো, তিনি হলেন লুইস এডসন ওয়াটারম্যান। কি ঘটনা, কিভাবে ফাউন্টেন পেন আবিষ্কার হলো? সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনি, অর্থাৎ এই যে ওয়াটারম্যান, তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। মানে দোয়াত কলম নিয়ে ওই দলিল লেখালেখির, কাগজ লেখালেখির কাজ করার জন্য বেরিয়েছিলেন। একবার গিয়েছেন একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে, অর্থাৎ চুক্তিপত্র সই করবে কোনো কিছুর, দলিল কিছুটা লেখা হয়ে গেছে। এমন সময় দোয়াত হঠাৎ উপর হয়ে পড়ে গেল কাগজে। বলছে এমন সময় কি হলো, দলিলের উপর সেই যে
দোয়াত কালি সেটা কিন্তু উপর হয়ে পড়ে যায়। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে, আবার গেলেন কালি আনতে। ফিরে এসে শোনেন আবার অনেক লেট হয়ে যাওয়ার পর, দেরি হয়ে যাওয়ার পর যখন আসেন তখন দেখেন ইতিমধ্যে আরেকজন তৎপর ব্যবসায়ী সই বাবুত অর্থাৎ সিগনেচার সহ সাঙ্গ করে তার সাথে কথা বলে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। অর্থাৎ ওয়াটারম্যানের কি কাজটা হলো না, কিসের জন্য? কালি আনার জন্য, কালি উল্টানোর জন্য। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, কার মতো? তপনের মতো, ঠিক না? আর নয়, এর একটা বিহিত তাকে করতে হবে, অর্থাৎ এর একটা ব্যবস্থা করতে হবে। তারপরেই তিনি জেদের কারণে বানিয়ে ফেললেন, তৈরি করে ফেললেন, আবিষ্কার করে ফেললেন ফাউন্টেন পেন, আর জন্ম নিল ফাউন্টেন পেন। আজ এই পর্যন্ত। এই প্রবন্ধটি আমি দুটি অংশে পড়াবো, আরেকটি ভিডিও অবশ্য তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এই প্রবন্ধ সংক্রান্ত, অর্থাৎ বাকি অংশটুকু আলোচনা করব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। প্রবন্ধটি কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে। দ্বিতীয় অংশ অর্থাৎ বাকিটুকু ভিডিও তোমার চাই কি না সেটাও অবশ্য কমেন্ট করে জানাবে। আর নতুন হলে বন্ধুরা অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, নিচে দেওয়া নোটিফিকেশান বেল আইকনটি অবশ্য অন করবে আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য।